র্যামের দাম বাড়তে পারে, স্টোরেজের দাম বাড়তে পারে, তাই বলে ডিসপ্লের দাম তো আর বাড়েনি। তাহলে স্মার্টফোনগুলোর ডিসপ্লে আমরা কেন এতটা খারাপ পাচ্ছি? দেখা যায় 20-21 হাজার টাকার এখন অনেক স্মার্টফোনে HD+ রেজুলেশনের। এরকম অনেক ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে আজকের ভিডিওতে, অর্থাৎ আপনাদের প্রশ্ন আমার উত্তর, সেগুলো নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সেই সাথে একজন লাকি উইনার গিফট পেতে চলছেন, সেটাও একটু মাথায় রাখেন। সো আমাদের প্রথম কমেন্টটি করছেন চাচা ভার্সেস ভাতিজা। উনি ওনার নামটা তো লেখেননি, উনি লিখছেন, ভাই আপনার ভিডিও দেখি 2018 থেকে ইউটিউবে এত ভিডিওর মাঝেও আপনার ভিডিও আসা মাত্রই চলে আসি। আপনার ভিডিও দেখে অনার 200 Pro ফোনটি কিনেছিলাম। আমার প্রশ্ন হলো, এই ফোনটি আর কয়টি আপডেট পাবে? ইদানিং অনলাইনে দেখছি অনার এর ফোনগুলো নাকি ব্লাস্ট হচ্ছে, ঘটনা কতটুকু সত্য? ব্লাস্ট হওয়ার ঘটনা আমিও কয়েকটা অনলাইনে দেখেছি। এখন ব্লাস্ট তো আমরা গতকালকেই বোধহয় দেখলাম রেডমিরও একটা ফোন হয়েছে। এর মানে এই না যে আপনারটাও হতে পারে, তবে একটু যত্নশীল হয়ে ব্যবহার করা উচিত। যেমন ধরুন চার্জে যখন বসাচ্ছেন অতিরিক্ত হিট জেনারেট করছে কিনা, বা যে কোনো চার্জার দিয়ে চার্জ করা উচিত না। চার্জিং অবস্থায় ফোন ব্যবহার করাটাও তেমন একটা উচিত নয়। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আমি যতটুকু জানি 3টা মেজর আপডেট আসার কথা, 4টা সিকিউরিটি প্যাচ আসার কথা। এমডি সুমন হোসেন ভাই লিখছেন, আচ্ছা ভাই বুঝলাম বিশ্বের মধ্যে র্যাম, চিপ, স্টোরেজের খুব সংকট চলছে, তাই বলে কি ডিসপ্লেতেও সংকট চলছে? স্যামসাং, BOE এরা কি ডিসপ্লে বানাতে পারছে না? যেমন আমরা 1 বছর আগেও 20-30 হাজার টাকার ফোনে অ্যামোলেড এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতাম, আর এখন 30 হাজার টাকার ফোনেও IPS ডিসপ্লে দেখা লাগতেছে। তার মানে কোথাও কি কোম্পানিগুলো আমাদের সাথে প্রতারণা করছে না তো? ওনার কথা এক অর্থে যুক্তিসঙ্গত, আবার যদি একটু আমরা ভালো করে দেখতে যাই, বুঝতে যাই, তাহলে একটু অযৌক্তিকও লাগবে। ব্যাপারটা হয়েছে কি, স্টোরেজ, র্যাম, অন্যদিকে চিপ, এগুলোর দাম এতটাই ভয়ানক আকারে বেড়েছে, একটা স্মার্টফোনের সমস্ত কম্পোনেন্ট তৈরি করতে যে খরচ হচ্ছে, তার চাইতেও বেশি খরচ হচ্ছে শুধুমাত্র এই 3টা জায়গায়, স্টোরেজ, চিপ অ্যান্ড র্যাম। তো ডিসপ্লেতে এসে ওরা কস্ট কাটিং করতেছে। ঘটনা হচ্ছে এটা, ডিসপ্লে মানে বানাতে পারছে না BOE বা স্যামসাং, ব্যাপারটা এমন না। বরং মানে যদি ডিসপ্লেটাও আরও বেটার কিছু দিতে যায়, তাহলে ফোনের দাম আরও বেশি পড়ে যাচ্ছে। তো সেই জায়গাটা ঠিক রাখার চেষ্টা করতে গিয়ে ওরা দেখবেন যে এখন IP রেটিংগুলো আবার কমতে শুরু করছে, প্লাস ডিসপ্লের মানগুলোও খারাপ হচ্ছে। দামের একটা সমতায় আনার জন্য ডিসপ্লেতে কমতি দিয়ে আমাদের কাছে নিয়ে আসা হচ্ছে। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই দাম কি শুধু বাংলাদেশেই বাড়ছে কিনা? কিছুদিন আগে তো আমি চায়নায় গিয়েছিলাম, আমি সেখানে মার্কেট ভিজিট করছিলাম, দেখলাম ভাই ওইখানেও সমস্ত ফোনের দাম বেড়ে আছে। আবারও মনে হয় আগামী মাসের মাঝামাঝির দিকে চায়না আমার যাওয়া হবে। আমি চেষ্টা করবো একদম ডিরেক্টলি মার্কেটে গিয়ে আপনাদেরকে একটা মানে ওইখানকার মার্কেটের কী অবস্থা আছে সে বিষয়ে কোনো একটা ভিডিও দেওয়ার মতো, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। বিষয়টা এমন হয়েছে। তবে তারপর আমি বলবো, আসলে 30 হাজার টাকায় কোনোভাবেই IPS এবং এখন তো HD+ও দেখা যায়, এগুলো কোনোভাবেই মানানসই না। অ্যাটলিস্ট 20 হাজারের উপরে অ্যামোলেড থাকা উচিত। সেটা কোম্পানি দরকার হলে একটু প্রফিট মার্জিন অনেকটাই ছেড়ে দিয়ে হলেও করা উচিত আমার মনে হয়। আব্দুর রহিম সাভার থেকে উনি লিখছেন, এই মুহূর্তে মটোরোলা ফোনের আপডেট কি? নির্ভয়ে কি মটোরোলা ফোন কিনতে পারি? জানাবেন প্লিজ। মটোরোলা ফোনের আপডেট বলতে আমরা ওই যে লাস্ট একটা ভিডিও তৈরি করছিলাম, যেখানে আপনারা দেখছিলেন যে মটোরোলা স্মার্টফোনে বেশ কিছু ইস্যু, এবং এই ইস্যুগুলো তো আমি আসলে ফেস করিনি। ইভেন আমি ওই ভিডিওতে বলছিলাম যে আমার ফ্যামিলির 2জন পার্সন ব্যবহার করে, তাদের ফোন ভালো আছে, ওটা নিয়ে সমস্যা নেই। কিন্তু গ্রুপ থেকে শুরু করে মানে যারা বিক্রি করে তাদের কাছেও প্রচুর পরিমাণে রিটার্ন আসতেছে এবং ওয়ারেন্টির জন্য আসছে। সেই জায়গা থেকে আমরা বলছিলাম মটোরোলার ফোনে এখনও ইস্যু আছে। এবং হ্যাঁ, এখনও আমরা যেটা দেখছি, গতকালকেও আমি অনলাইনে একটা পোস্ট দেখলাম 7-8টা ফোন নিয়ে লাইভ করতেছে যে ওনাদের ফোনেও এই সমস্যা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মটোরোলার যে ডিভাইসগুলো, যে মডেলগুলোতে ইস্যু আছে, সেগুলো একটু অ্যাভয়েড করে চলা উচিত। এর মানে এই না মটোরোলা একদম চিরতরে নষ্ট হয়ে গেছে। আজকে তাদের এই ডিভাইসগুলোতে সমস্যা, কালকে তারা আরও বেটার কিছু করতে পারে। যখন তারা বেটার কিছু নিয়ে আসবে, সেটাও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। বাট এখন পর্যন্ত আমরা আসলে তেমন কোনো ভালো লক্ষণ দেখিনি। রোহান ভাই লিখছেন, ভাই আপনি ফোনের রিভিউতে ক্যামেরার রিভিউয়ের সময় ক্যামেরার সিনেমেটিক ভিডিও এর অপশন আছে কিনা, এবং থাকলে তার একটা রিভিউটাও দিয়েন। 2 হচ্ছে iPhone 13 Pro, Pixel 7 Pro ইত্যাদি 35 to 50 50 হাজারের মধ্যে যে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো আছে, সেগুলোর মধ্যে কাদের কোনটা কেনা উচিত, এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার অনুরোধ রইল। আচ্ছা, প্রথমত হচ্ছে সিনেমেটিক। আমরা ট্রাই করব এখন থেকে যে ফোনগুলো ক্যামেরা সেন্ট্রিক, সেগুলোর এই সিনেমেটিক ভিডিওর পার্টটা নিয়ে আসার জন্য। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই ফোনের সিনেমেটিক ভিডিও একদম টপ লেভেলে দারুণ হয় না, হয়
নর্মালি দেখা যায় একটু টপ এন্ড ফোনগুলো যেগুলো রয়েছে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ওগুলোর, আদারওয়াইজ যে খুব দারুণ হয় এমন না, এর চাইতে নর্মাল ভিডিও করাটাও বেটার আমার মনে হয়। যাই হোক, পরবর্তী কমেন্ট ছিল রিকন্ডিশন। হ্যাঁ, রিকন্ডিশনের ফোনের তো আমরা একটা ভিডিও নিয়ে আসবো বলছিলাম, এবং কোন বাজেট থেকে কাদের কোনটা চয়েস করা উচিত সে বিষয়টাও আমরা মানে সেপারেট করে দেবো। পরবর্তী কমেন্টের ভাইজান নামটা লেখেননি, আপনারা নামটা লেখা তারপর কমেন্টটা করলে আমার জন্য সুবিধা হয়। আপনার সুন্দর একটা নাম আছে না, ওটা বললে আপনারও ভালো লাগবে, সবাই শুনতেও পারলো, এই আর কি। 2026 সালে গেমিং ও ক্যামেরার জন্য রেডমি K80 কেনা কি এখন ঠিক হবে? 24 সালে যেহেতু বের হয়েছে নভেম্বরে আর কি। গেমিংয়ে স্ক্রিন রেকর্ডিং করব, হাই গ্রাফিক্স গেম প্লে করার, আমার 35K প্লাস বাজেট আছে। 35K প্লাসে যদি মনে হয় একটু দাম বাড়ছে আর কি এখন, এই ফোনটা স্টিল নেওয়ার মতো, আমাদের লাস্ট বেশ কয়েকটা টপ 5 এসছে, আমার মনে হয় আপনি নিতে পারেন, সমস্যা নেই। ক্যামেরাতে খুব আহামরি না হলেও গেমিংয়ের জন্য এটা বেশ ভালো একটা ডিল। আবিদ ভাই লিখছেন, স্যাম ভাই, চায়না আর গ্লোবাল ভার্সনের মধ্যে সফটওয়্যার বা ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে কি ডিফারেন্স থাকে? শুনলাম চাইনিজ ভার্সনে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপে নোটিফিকেশন ডিলে হয়। হ্যাঁ, ডিলে হয়। এমনকি এই দুই রমের মধ্যে কি তফাৎ রয়েছে, ইউজার এক্সপিরিয়েন্স কেমন হয়, সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে আরও বেশ কয়েক বছর আগেই করা আছে, আপনি চাইলে একটু সার্চ করে দেখে নিতে পারেন। পরবর্তী কমেন্টের নাম নেই, বাট উনি লিখছেন, মেইজু লাকি 8 কি অ্যান্ড্রয়েড আপডেট আসবে? আসলে কয়টা আসবে? গতকালকে আমরা মিজু 8-এর রিভিউ দিয়েছিলাম। স্মার্টফোনটা খুব কম দামে দারুণ স্পেক দিচ্ছে, বাট বলছিলাম অ্যান্ড্রয়েড 14 বেসড এই ডিভাইসটায় অ্যান্ড্রয়েড আপডেট আসবে কিনা শিওর না। সো এখন আমি সেই একই উত্তর দিব, কারণ অফিসিয়াল কোনো ধরনের তথ্য আমরা পাইনি যে মেইজুর ওই স্মার্টফোনটিতে আদৌ কোনো অ্যান্ড্রয়েড আপডেট আসবে কি না। যদি না আসে তাহলে আপনাকে অ্যান্ড্রয়েড 14-এই থাকতে হবে। গতকালকেও আমরা একটা আপডেট পেয়েছি, বাট সেটা মেজর আপডেট ছিল না। যদি মেজর আপডেট আসার হয়ে থাকতো এক হিসাবে এতদিনে চলে আসা উচিত, কারণ অলরেডি 16 চলে। সো আমার মনে হয় যে সেরকম কিছু নাও আসতে পারে। তাই যারা নেবেন ফোনটা, আপনাদের যদি অ্যান্ড্রয়েড নিয়ে মানে ওই চিন্তাটা থাকে যে অ্যান্ড্রয়েড 14 আমি আসলে ব্যবহার করতে চাচ্ছি না আমার ফোনটা কোনোভাবেই, বা আমি খুব দীর্ঘদিন একটা ফোন ব্যবহার করতে চাই, তখন গিয়ে কিন্তু এই অ্যান্ড্রয়েড আপডেটের ব্যাপারটা আপনার কাছে একটা কমতির কারণ হবে। এই স্মার্টফোনের মানে মেইন কমতির জায়গায় হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েডের ব্যাপারটা, যেটা আমরা একটু পুরাতন দেখছি। বাকি জায়গাগুলোতে কোনোভাবেই ওটাকে ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নেই। জাসমিন খান, ভাই আনঅফিসিয়াল ফোনের কি অবস্থা একটু জানাবেন প্লিজ, ঢাকা থেকে। আনঅফিসিয়াল ফোনের ব্যাপারে নতুন করে কোনো ধরনের তথ্য আমরা পাইনি, চলছে, বিক্রি হচ্ছে, মানুষজন কিনছে, এবং আমার মনে হয় যেগুলো মার্কেটে বিক্রি হচ্ছে সেগুলো কিনলে আপনারা এখনও ব্যবহার করতে পারবেন, কারণ পরবর্তীতে কোনো নীতিমালা কিছু নির্ধারণ হলে নিশ্চয়ই এই ফোনগুলোর উপরে হওয়া উচিত নয়, কারণ এখন পর্যন্ত তো কোনো কিছু আমরা দেখছি না। নাজমুল হাসান, স্যাম ভাই, আমি আপনাকে অনেক আগে থেকে কমেন্ট করছি, কিন্তু আপনি আমার কমেন্ট দেখেনই না। যদি আপনি ভিআর নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতেন তাহলে ভালো হয়, এবং কত প্রাইস রেঞ্জের ভালো হয়। ফার্স্ট অফ অল, ভিআর কিনতে গেলে আমি বলবো একটু দামিটা কিনবেন, কারণ এটা চোখের ব্যাপার, আপনার শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, তাই না? এবং চোখ ওই ভিআরের কারণে নষ্ট হতে পারে, মাথায় পেইন হতে পারে, সুতরাং ভালোটা কিনবেন, এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল। আর ভিআর নিয়ে আমাদের চ্যানেলে রিভিউ দেওয়া আছে ভাইয়া, মেটার ভিআর নিয়েও রিভিউ দেওয়া আছে, আপনি হয়তো খেয়াল করেননি, একটু সার্চ করে পেয়ে যাবেন। মুশফিক ভাই লিখছেন, ভাই আমাদের দেশে যে আনঅফিসিয়াল ফোনগুলো বিক্রি হয় ওই ফোনগুলো কি আসলে কোম্পানির সিল প্যাক সহ আসে? আর এই ফোনগুলো কি কপি হওয়ার সম্ভাবনা থাকে? এছাড়াও অন্য যে কোনো ধরনের সমস্যা হওয়ার চান্স থাকে কি? আচ্ছা, এইখানে একটু মিশ্র প্রতিক্রিয়া। সেটা হচ্ছে যে ধরুন কোম্পানি থেকে যে ফোনগুলো আমরা অফিসিয়ালভাবে পাই এই ফোনগুলো সেভাবেই তৈরি হয়, কপি হওয়ার চান্স নেই, এইখানে কোনো সমস্যা নেই। তবে কপি কোনটা হতে পারে জানেন? সেটা হচ্ছে চার্জারটা। এর আগে আমি চায়না থেকে একটা ভিডিও এরকম করছিলাম যে বাংলাদেশে কয়েকটা মডেলে, না সব আনঅফিসিয়াল ফোনে না, স্পেসিফিক কয়েকটা মডেলে এই ধরনের সমস্যা হয়েছিল, যেগুলোর সাথে জট চার্জার এসেছিল। জট চার্জার বোঝেন, কপি ক্লোন চার্জার। এবং সেই চার্জার আমরা আবার খুলেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোনটা নকল কোনটা আসল। বাট এই চার্জারে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় চায়নাতে বাল্ক আকারে মানে কোম্পানি থেকে ফোন কিনে নিয়ে চার্জারগুলো আলাদা করে ম্যানুফ্যাকচার করে সেগুলো আবার আনঅফিসিয়ালভাবে মানে সিল প্যাক হয়ে এসছে, এবং সেটা কয়েকটা মডেলে হয়েছিল, এছাড়া আমরা খুব একটা দেখিনি। আর যেটা হতে পারে অনেক সময় রিফারবিশড ইউনিট যদি কোনো অসৎ ব্যবসায়ী আনঅফিসিয়ালভাবে এনে আপনাকে বলে যে না এটা অরিজিনাল ফোনে এরকম, আমি হয়তো ধরতে পারবো না, সেই ক্ষেত্রে কিছু করার থাকে না। বাট সেগুলো খুব স্পেসিফিক কিছু পুরাতন মডেলে হয়, একদম নতুন মডেলে খুব একটা দেখা যায় না, এই হচ্ছে বিষয়। জয় ভাই লিখছেন, ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি ল্যাপটপের ভিডিও দেওয়া বন্ধ করছেন কেন? আমরা ল্যাপটপের ভিডিও দেখতে চাই। 80,000 টাকার মধ্যে এআই ফিচার সমৃদ্ধ ল্যাপটপ। 80,000 টাকায় এই মুহূর্তে এআই আছে, থাকতে পারে, এআই থাকতেই পারে, কিন্তু খুব একটা দারুণ কনফিগারেশনে কিছু কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। ল্যাপটপের দামও অনেক বেড়ে গেছে স্মার্টফোনের মতো। তো আমরা চেষ্টা করবো আবারও
আগে আমরা মোটামুটি ল্যাপটপের রিভিউ কন্টিনিউ করতাম, বাট এখন তো হচ্ছে না, তারপরও দেখা যাক। মিন্টু মণ্ডল লিখছেন, এখন ইন্ডিয়া বেড়াতে গিয়ে ফোন কিনে নিয়ে আসলে বাংলাদেশে ব্যবহার করতে কোনো সমস্যা হবে কিনা জানাবেন। না, সেক্ষেত্রে বাংলাদেশে ব্যবহার করতে কোনো সমস্যা হবে না, তবে কিছু ফোনের ক্ষেত্রে কান্ট্রি লকের মতো ব্যাপার থাকে, যেমন ধরুন রিয়েলমির ফোনে থাকতে পারে, যেমন ধরুন আপনার নাথিং ফোনে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি জেনে শুনে বুঝে ওরকম ফোনটা নিয়ে আসবেন যেটা অন্য দেশের কান্ট্রি লকের কোনো ইস্যু নেই। পরবর্তী কমেন্টের নামটা আমি বুঝতে পারছি না, উনি লিখছেন, বোঝা যাচ্ছে আপনি টাকা খেয়ে বর্তমানে ফোনের রিভিউ করেন, এগুলো কেনা যাবে বেচা যাবে কিনা সন্দেহ আছে। কিছুদিন আগে মটোরোলা সাজেস্ট করে আবার বাজে অভিজ্ঞতার কারণে নিষেধ করলেন। ভাই, আপনার এই কমেন্টের কয়েকটা পয়েন্টে আমি উত্তর দেবো, পারলে সেগুলোর অ্যান্সার করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে, মানে মটোরোলার ফোনের যখন আমি রিভিউ দিয়েছি, মানে মটোরোলার ফোন কি আমি তখন জানতাম যে মটোরোলার ফোনগুলোতে এই সমস্যা হবে? অথবা আমি এই যে আজকে যদি একটা শাওমি ফোনের রিভিউ দেই, এই শাওমি ফোনটা যদি 3 মাস বা 5 মাস পরে গিয়ে সমস্যা হয়, তাহলে আমি কি সেটা জানবো? তো বলদের মতো কথা বলার আগে অন্তত মাথায় মানে ঘিলু রেখে অ্যাটলিস্ট কমেন্ট করবেন যে এই ফোনটার যখন আমি রিভিউটা দিচ্ছি তখন যদি আমি বুঝতেই পারতাম যে এই ফোনটার সমস্যা আছে, তাহলে তো আপনার পরবর্তীতে গিয়ে আপনারা আমার নিষেধ করা লাগে না। অথবা আমার কি এমন খাইয়া মানে দায় ঠেকছিল যে এই মটোরোলার ফোনের এই যে এখন বাজে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলার আমার কি কোনো ঠেকা পড়ছিল? নাকি ওইটা কোনো ধরনের ইয়া ছিল, কি বলে, পেইড কোনো রিভিউ ছিল? তা তো ছিল না। আমি দেখছি মার্কেটে এই সমস্যা, সেটা আপনার সাথে শেয়ার করছি। আমি যে ফোনটা ব্যবহার করে এখন ভালো অভিজ্ঞতা পাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করছি। তো এটা কি আমার অপরাধ? বলদের মতো কথা না বলাটা উচিত, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। তাইলে তো কোনো ফোনের রিভিউ দেওয়া উচিত না। তাইলে কি উচিত জানেন? একটা ফোন আসার পরে 1 বছর ব্যবহার করে তারপরে রিভিউ দেওয়া। মানে ওই ফোন আর 1 বছর পরে যখন চলবে না, ওই ফোন আর দরকার নেই, অথবা এর মধ্যে যারা রিভিউ টিভিউ না দেখে বাস খেয়ে ফেলছে। এটা কি অদ্ভুত লজিক আপনার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বোঝা যাচ্ছে আপনি টাকা খেয়ে রিভিউ দিচ্ছেন। টাকা না নিয়ে কবে আমরা রিভিউ দিছিলাম? আপনার কোন প্রিয় রিভিউয়ার আছে যে আপনার এই টাকা ছাড়া, টাকা না নিয়ে রিভিউ দিচ্ছে? আপনি জানেন এই স্টুডিওটার মানে ইন টোটাল মাসে কস্টিং কত? 6 থেকে 7 লাখ টাকার মতো শুধুমাত্র এখানে খরচ যায় আমাদের এতগুলো এমপ্লয়ি নিয়ে। তো ওইটুকু ঘিলু অ্যাটলিস্ট রাখা উচিত যে আমি আমার প্রোডাকশন কস্টের জন্য টাকা নিব। এর মানে এই না যে একটা দোকানদার আমাকে কারিগরি টাকা দিয়ে দিতে পারে। একটা দোকানদার কয় টাকা দিতে পারে আপনার মনে হয়? একটা দোকানদার একটা মিনিমাম চার্জ আমাকে দিতে পারে, এর বেশি পারে না। যেটা সে সবচাইতে ভালো ফোনটার জন্য দিতে পারে, যেটা সে সবচাইতে খারাপ ফোনটার জন্য দিতে পারে। এমনকি একটা দোকানদার সে নিজেও শিওর না যে ওই ফোনটা সবচাইতে ভালো কিনা, চলবে কিনা। আবার এটাও সে জানে না ওই ফোনটা নিয়ে আমি আসলে ভালো বলবো না খারাপ বলবো। ওটা তো আমার হাতে ভাই, ভালো বলবো না খারাপ বলবো সেটা তো আমার হাতে। এমন কোনো মানে দায় ঠাকা পড়ে নাই যে তার ফোন নিয়ে আমাকে ভালো বলতে হবে। আর যে প্রসঙ্গে আসছিলেন মেইজুর ব্যাপারে, যদি না যাই না থাকেন একটু অনলাইনে সার্চ করেন যে মেইজু কোম্পানিটা আসলে কি। হ্যাঁ, মেইজুর এখন খারাপ দিন যাচ্ছে। লাস্ট ইয়ারে আমি মেইজুর ফ্যাক্টরিতে গিয়েছিলাম, কোম্পানিতে গিয়েছিলাম চায়নাতে। আপনাকে আমি এইটুকু বলতে পারি, মেইজুর কোম্পানির শুধু গেটটা এত বড় এবং বিল্ডিং মানে এত বড় জায়গা জুড়ে, অনারের ফ্যাক্টরিও বা অনারের কোম্পানিও এত বড় জায়গা জুড়ে না। বাট মেইজুর বর্তমানে খারাপ সময় যাচ্ছে। মেইজু মার্কেটে নোকিয়ার মতো তাল মেলাতে পারে নাই বেশ কিছু কারণে, যে কারণে ওরা মার্কেট থেকে ছিটকে পড়তেছে। এই ফোনগুলো এখন এত কম দামে কেন পাচ্ছেন জানেন? কারণ এই ফোনের দামও বেশি ছিল। যে টাইমটাতে মিজু 24 সালে লঞ্চ করছিল তখন অন্য ব্র্যান্ড মিজুরে খেয়ে দেওয়ার মতো স্পেক দিয়ে এর চেয়েতেও কম দামে নিয়ে আসতেছিল। মিজু বেচতে পারে নাই, এই ফোনগুলো তাদের কাছে স্টক হয়ে গেছিল। এখন কোম্পানি প্রায় বন্ধ হওয়ার মতো একটা অবস্থা। সেই অবস্থায় ওরা হচ্ছে গিয়ে এগুলো কি করবে রাইখা কম দামের মধ্যে নিশ্চয়ই সেল করে দিচ্ছে, খুব স্বাভাবিক অর্থেই। লাস্ট ইয়ার আমি কেন গিয়েছিলাম মিজুতে জানেন? মিজুতে গিয়েছিলাম এই কারণে, ওরা চাচ্ছিল বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসার জন্য, এবং সেই কারণে আমাকে ইনভাইট করে নিয়ে গেছিলো, এমনি হুদাই নিয়ে যান যে এটা আমরা কি করতে পারি। বাট ওরা যে ধরনের প্রাইসিং অফার করতেছিল তাতে আমি দেখলাম যে বাংলাদেশে এনে অফিসিয়ালভাবে বিক্রি করা সম্ভব না। এবং এই মডেলও তখনও ঢোকার কথা ছিল। ইয়া ভাই, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন মেজু কোম্পানি মোটেই কোনো ছোটো কোম্পানি না, এরা অনেক বড় লেভেলের ফোনেই তৈরি করতো, ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেই তৈরি করতো, হয়তো ইন ফিউচারেও করবে। বাট ওদের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নেই। এবং এই কারণে বলছিলাম এই ফোনে আসলে ওরা আপডেটটা দেবে কিনা, কারণ আপডেট দিতে গেলে, মেজর আপডেট দিতে গেলে অ্যান্ড্রয়েড তো কিনতে হয় গুগলের কাছ থেকে, এবং সেই কিনতে গেলে যে টাকাটা তাকে খরচ করতে হবে সেটাও সে এটাতে করতে পারবে না, অলরেডি সে লস করে ব্যস্তেছে। সো ওটাও একটা বিষয়। এখন যে প্রশ্নটা আপনার ছিল যে পরবর্তীতে আসলে বিক্রি করতে পারবেন কিনা, যেহেতু মেজু বাংলাদেশে ওই লেভেলের পপুলার না, খুবই একটা যারা টেক নিয়ে অনেক ভালো জানে তাদের মধ্যেই পপুলার এই সিরিজ বা এই মানে ব্র্যান্ড, আদারওয়াইজ খুব একটা মানুষজন চিনে না। তো সেই ক্ষেত্রে বিক্রি করতে গেলে পরে যেটা হবে, ভালো ব্র্যান্ড ভ্যালু থাকা সত্ত্বেও আপনি যখন বিক্রি করতে যাবেন আরেকজনকে বুঝাইতে আপনার কষ্ট হয়ে যাবে। বাট সে যদি অরিজিনালি বুঝতে পারে তাহলে আবার সমস্যা হওয়ার কথা না। আবার একটা জিনিস হিসাব করেন, আপনি অলরেডি
23-24 হাজার টাকায় কিনছেন এই স্মার্টফোন, তার মানে আপনি খুব ভালো স্পেকের ডিভাইস অনেক কমে অলরেডি কিনতেছেন। কিনায় আপনি যদি জিতে থাকেন, ওই জিনিসটা সেল করতে যদি যান, সেক্ষেত্রে ঠকার কথা না, আমার যেটা মনে হয়। তো এই আর কি বিষয়। বাট দেখা যায় যে রেগুলার একটা রেডমি, শাওমি বা রিয়েলমির ফোন সবাই যেমন চিনে, বিক্রি করতে গেলে যে কেউ বলো এই ফোন, এরকম মেজুর ক্ষেত্রে আপনাকে ওই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আর আপনারা কেউ জোর করে তো কিনতে বলেন, আপনারা বলাই হয়েছে ভাই এই ফোনের এই ব্যাপার আছে, এই হচ্ছে গিয়ে সমস্যা, মানে 2024 সালে আসছিল অ্যান্ড্রয়েড ভার্সন এই। আপনারা কে বলতেছে নিতে? আপনি নিয়েন না। আমার ভালো লাগছে দেখে আমি আমার মার জন্য একটা নিচ্ছি, আপনার ভালো লাগতেছে না, আপনি নেবেন না। আপনি যত বুঝতেছেন যে আপনি এটা বিক্রি করতে পারবেন, আপনি নেবেন কেন? একটা জিনিস কেনার আগে যদি বেচার চিন্তা করেন, তাহলে কেনা উচিত না। আমি তো একটা যে ইভি কিনছি রিসেন্টলি, বাট আমি কেনার পরে সবাই আমার বলতেছে তুমি বাংলাদেশে ইভি কেন কিনছো, মানে ফুল ইলেকট্রিক গাড়ি, তো ওটা আমি কেন কিনছি? সবাই আমার এই কথা বলতেছে যে তুমি তো বিক্রি করতে গেলে বিক্রি করতে পারবে না। ভাই আমি আমার বিক্রি করবো ওই চিন্তা করে কি বর্তমান সময়ে আমি আমার যেটা মানে আমার দরকার আমি সেটা কিনবো না? সো আমার ইয়েটা হচ্ছে এরকম, কনসেপ্টটা এরকম যে আমি যেটা মানে আমার যেটা দরকার সেটা আমি সবচাইতে বেস্ট নেওয়ার ট্রাই করব। পরবর্তীতে বিক্রি করার যদি প্ল্যানের জন্য আমি ওইভাবেই প্ল্যান করি, এটা অনেকে করে, সেটা আলাদা। সো এখন আপনি নিজেই ডিসাইড করেন আপনি কী করবেন। আপনার কেনার কোনো দরকার নাই যদি আপনি ওই চিন্তা করেন। আহরার আহমেদ ভাই লিখছেন, ক্যামেরা ফোনের বদলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখন ড্রোন ব্যবহার করছে। কম বাজেটে ভিডিও করার জন্য কোন ড্রোনটি সবচেয়ে ভ্যালু ফর মানি? ভাইয়া শুধু ড্রোন ভিউ দিয়ে কিন্তু একটা বার্ড আই ভিউ পাওয়া যায়, রাইট? তো তাতে করে আপনার ভিডিও অনেক বেশি সুন্দর লাগবে, এটা ঠিক আছে, কিন্তু সব জায়গায় তো ড্রোন দিয়ে হয় না। কিছু কিছু জায়গায় আপনার অন্য ক্যামেরার প্রয়োজন, এটুকু যে বোঝার জাস্ট সুবিধার্থে বললাম। বাট কম দামের মধ্যে এই মুহূর্তে ডিজাইয়ের যে লিটো সিরিজটা রয়েছে আমাদের কাছে রয়েছে, ওদের 2টা মডেলে, এবং আমরা ব্যবহার করছি এবং নিয়েও দেখতে পারেন। এইগুলো ভালো হবে। আমি অন্য ব্র্যান্ডকে সাজেশন দিব না। যদি আপনি প্রফেশনালি কাজই করতে চান, অ্যাটলিস্ট এগুলো দিয়ে শুরু করেন, খুব ভালো হবে। এমডি নাহিদ হাসান, ভাইজান আপনি ফোন রিভিউতে যেসব ওয়ালপেপার ইউজ করেন সেই সব ওয়ালপেপার কোথায় পাওয়া যাবে? ভাই আমরা ওই যে করি কি, গুগল প্লে স্টোরে দেখবেন ওয়ালপেপারের জন্য কিছু অ্যাপ থাকে, ওই অ্যাপ ইনস্টল করে নিয়ে ওইখান থেকে নামাই। এরকম স্পেসিফিক একটা অ্যাপ না, বেশ কয়েকটা অ্যাপ থেকে আমরা ট্রাই করি সামটাইমস। এর পরবর্তী কমেন্টে তো নাম লেখেননি, উনি লিখছেন, কালকে রবিবার নিয়ে একটা প্রশ্ন ভাই, এখন তো সব ফোনের দাম অনেক বেশি, এখন কি ফোন কেনা উচিত হবে নাকি ভবিষ্যতে ফোনের দাম কমতে পারে? স্যামসাংয়ের A সিরিজের A57, A37 যে সমস্যাগুলো দেখা দিয়েছে এগুলো কি ঠিক হবে? A58 সিরিজ আপনার কি মনে হয়? ফিক্স হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু দাম খুব যে শীঘ্রই কমবে এটা সেও না। আমরা এর আগে যেমনটা শুনে আসছিলাম যে এবছরের শেষে না হয় নেক্সট ইয়ারের ফার্স্ট কোয়ার্টারে দাম কমতে পারে, কিন্তু রিসেন্টলি চায়নার তো বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরির মালিকদের সাথে বা ওনারদের সাথে মোটামুটি আমাদের এই অনেকবার যাওয়ার সাথে বা ওদের ফ্যাক্টরিগুলো ভিজিট করাতে মোটামুটি টুকটাক যোগাযোগ হয়। সেই জায়গা থেকে যেটা জানতে পারছি, আমি বাংলাদেশের নিউজ বলতেছি না, একদম ফ্যাক্টরির নিউজ বলতেছি, ওরা যেটা বলতেছে যে মানে মনে হয় না যে ওরা আগামী বছরের প্রথম দিকেও এই বিষয়গুলো সামলে নিতে পারবে। তো সেক্ষেত্রে দাম কমার পসিবিলিটি খুবই কম। ওকে, তো এবারে আমরা চলেন যাই কে হলেন লাকি উইনার গতকালকে যারা কমেন্ট করছিলেন। অনেক অনেক অভিনন্দন আজকের উইনারকে। আগামী পর্বে আপনারা যারা উইনার হন নেই, আপনাদের মধ্যে থেকে কেউ একজন হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর আমরা বলছিলাম গাছপালা নিয়ে আমরা একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি এবং সেখানে তিনটা স্মার্টফোন আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে। আমরা এই সপ্তাহে অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, সুতরাং আমাদের চ্যানেলের সাথে এই সপ্তাহে খুব আঁটোসাঁটো হয়ে থাকেন। 3টা স্মার্টফোন থাকবে, মোটামুটি গিফট আমরা ট্রাই করব 20টার মতো তো রাখার জন্যই। এর মধ্যে 3টা স্মার্টফোন, বাকি গ্যাজেটস থাকবে, বাকি আরও গিফটস থাকবে। সো স্টে টিউন, সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন পর্বে।